কথা বলার মতো আপনাদের সামনে আমি কথা বলতে পারছি এবং বাংলাদেশের নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা চিন্তা করতে পারছি। নতুন বাংলাদেশ গঠন করবার কথা আমরা ভাবতে পারছি, আলোচনা করতে পারছি। এই যে সুযোগটা তৈরি করে দিয়েছেন যারা, এই নতুন ধরনের স্বাধীনতার পরিবেশ তারা তৈরি করেছে, আমি তাদেরকে স্মরণ করছি। আমরা তাদের জন্য ইতিমধ্যে 1 মিনিট নিরাপত্তা অবলম্বন করে দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়েছে। আমি আবারও মনে করি তাদেরকে সবসময় আমাদের স্মরণে এবং স্মৃতিতে রাখাটা জরুরি। একই সঙ্গে সঙ্গে যারা এখনো পঙ্গু হয়ে আছে বা তাদের জীবনে একটা বড় একটা অঙ্গ বা প্রত্যঙ্গ, কখনো যেন তাদেরকে না বলি। স্মৃতি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা রাজনীতি, নতুন রাজনীতি গড়ে তোলা এবং একটি জনগোষ্ঠীকে গণনীতি নিশ্চিত খুব গুরুত্বপূর্ণ। একটা জাতিকে গঠন করার জন্য তাদের স্মৃতিকে মনে করিয়ে দেওয়া, এই স্মৃতিকে মনে করা যে বিভিন্ন রকম থিয়েট্রিক্যাল সাংস্কৃতিক কর্মকাণ্ড, এটাকে পরিচালনা করা খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে একটা রাষ্ট্র গঠিত হয় এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। রাজনৈতিক দলগুলো কখনোই রাষ্ট্র গঠন করে না, রাষ্ট্র গঠন করে জনগণ। এটা যেন আমরা ভুলে না যাই। এটা আমরা প্রায় কিন্তু ভুলে গেছি বলে আমরা খেয়াল করুন যে আমরা ভুলে গেছি যে 71 সালে আমরা যে যুদ্ধ করেছি, এই যুদ্ধটা কিন্তু রাষ্ট্র গঠনের যুদ্ধ ছিল না, এটা ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আমরা একটা ভূখণ্ড হানাদারদের সঙ্গে লড়াই করেছি, তাদেরকে পরাস্ত করেছি এবং পরাস্ত করবার সময় আমাদের একটা প্রোক্লেমেশন ছিল, একটা ঘোষণা ছিল কী ধরনের রাষ্ট্র আমরা গঠন করবো। আমাদের মনে আছে কিনা কী ধরনের রাষ্ট্র আমরা গঠন করবো? সেই প্রোক্লেমেশনে পরিষ্কার লেখা ছিল আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টি নীতির ভিত্তিতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলব। খেয়াল করুন, তখন কিন্তু যারা এই 3টা তত্ত্ব দিয়েছিলেন কলকাতায় বসে, এমনকি কলকাতায়ও যারা বড় একজন অ্যাডভোকেট, একজন কী বলে আইনজীবী, তিনিও এই কথাগুলো তৈরি করার ক্ষেত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন। প্রশ্নটা কী অংশগ্রহণ করেছিলেন তা না, তখনকার যে স্বপ্ন, যে কথাটা তারা তুলে ধরেছেন, এটার তাৎপর্য অনেক গভীর। কীরকম তাৎপর্য? এটা গভীর কেন গভীর? গভীর হচ্ছে, ধরুন আজকে যদি এই যে আজকে আমরা যারা ধর্মপন্থী বলি বা তথাকথিত সেকুলার, এরকম কোনো বিভাজন আমাদের সমাজে টিকে রাখা হয়েছে, এই বিভাজনগুলো বাদ দিন। আপনি এখানে 3টা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এখানে কি এমন কেউ আছেন যে যিনি মুসলিম হয়ে তিনি বলবেন যে আমি সাম্য বিশ্বাস করি না? আছেন তো? তাহলে এটা ইসলামেরও আদর্শ, সেকুলারদের আদর্শ। এখানে এমন কেউ আছেন কি যে বিশ্বাস করবেন যে আমরা মানবিক মর্যাদায় বিশ্বাস করি না, ইসলামের মানবিক মর্যাদা নাই? আমরা সকলে একমত। হ্যাঁ, অবশ্যই আছে। ঠিক একই সঙ্গে ইনসাফ বা সামাজিক ন্যায় বিচারের আরও বেশি একটা ইসলামের চিন্তা। এই যে একটা ইসলামী মর্ম ধারণ করে একটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান মতন একটা সৈনিক, আরও অনেক সৈনিক যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন একটা নতুন ধরনের রাষ্ট্র গঠন করতে। সেই রাষ্ট্রের যে মর্মটা ছিল আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এর ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। আমরা কী করলাম পরবর্তীতে? আমরা দেখলাম যে আমরা এই রাষ্ট্র গঠন করতে পারিনি। আমরা কি ঢুকালাম আমাদের এখানে, যেটা কখনো বাংলাদেশে যারা 60 দশকের ইতিহাস জানেন, যারা এই 69-এর গণঅভ্যুত্থান জানেন, আমরা কখনোই এই বাঙালি জাতিবাদ শব্দটা আমরা উচ্চারণ করিনি। আমরা আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এর জন্য লড়াই করেছি, কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমাদের সংস্কৃতি। আমরা কেউ আরব থেকে আসেনি, আমরা কেউ তুর্কি থেকে আসেনি, আমরা কেউ ইরান থেকেও আসেনি, আমরা বাংলা ভাষায় কথা বলি। এটা আমাদের প্রাণের জিনিস, ভাষা সংস্কৃতি আমাদের প্রাণের জিনিস। আমাদের একটা জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে। আজকে আপনারা এখানে বসে আছেন, আজকে কিন্তু এই পুরো যশোর থেকে আমরা পুরো বাংলাদেশ কিন্তু মরুভূমি হওয়ার কথা, কিন্তু মেঘ গিয়ে আঘাত পায় হিমালয়ে, তারপরে ফিরে এসে এখানে বর্ষা তৈরি করে। হিমালয় থেকে নদী নেমে আসে, কিন্তু বড় বড় নদী নেমে আসছে। একটা নদীমাতৃক দেশ, আমার কিন্তু পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন একটা আরবের
একটা মরুভূমি, তার চেয়ে সম্পূর্ণ রকম ভিন্ন একটা পরিস্থিতি। তাহলে এখানে যে চিন্তা, তার যে সংস্কৃতি, এখানেও তাহলে আমার আল্লাহ এখানেও তার পথ প্রদর্শক পাঠিয়েছেন। অবশ্যই ইসলামটা নতুন একটা ধর্ম, সবেমাত্র এসছেন, কিন্তু তার আগেও তো বহু পথ প্রদর্শক এসছেন, যাতে কোরআন বলছে যে আমি এর আগে প্রতিটি জাতির কাছে তাদের পথ প্রদর্শক পাঠিয়েছি। তাহলে আমার জনগোষ্ঠী এই দেশে ইসলাম আসার আগে পথ প্রদর্শক কারা ছিল, এটা তো একটা মুমিন হিসেবে তা আমাকে খুঁজতে হবে। কেন আমাকে কোরআন বলছে, আমার রসুল শিখেছে, এটা খুঁজতে হবে। এই দেশে তো জনগোষ্ঠী কিন্তু পথ প্রদর্শক ছিল। সবর হোক তারা, ব্যাদ হোক তারা, কেমন তারা যে কোনো ধর্মের হোক, সনাতন ধর্মের হোক কি বৌদ্ধ হোক কি জৈন হোক, তাদের মধ্যে তো পথ প্রদর্শক ছিল। ইসলাম তো এটাকে গ্রহণ করে। এটা অদ্ভুত একটা মহৎ ধর্ম, অদ্ভুত ব্যাপার যে পৃথিবীর ইতিহাস অন্য যে কোনো ধর্মের যদি সঙ্গে বিপরীতে রাখেন, আপনি দেখবেন যে ইসলামের চেয়ে মহত্তর ধর্ম, এত মহৎ উদার ধর্ম নাই। বলে যে আমরা প্রতিটি জনগোষ্ঠী মেনে আমি পথ প্রদর্শক পাঠিয়েছি। তাহলে খুঁজতে তো হবে তার বাঙালির যে তার যে ভাষা, তার যে সংস্কৃতি, তার যে ঐতিহ্যে সেই পথ প্রদর্শকদের চিহ্ন তো আছে। এর সঙ্গে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো আমি আবার নতুন তত্ত্ব ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালীভাবে দাঁড়াতে পারে না। তত্ত্ব ছাড়া সমাজের কোনো পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া, বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া তারা কোনো রাষ্ট্র গঠন করতে পারে না, কখনো পারেনি। কেমন? এবং আসলে ফরাসি বিপ্লবের পেছনে ইতিহাস দেখেন, আপনি ভোল্টেয়ারকে পাবেন, রুশোকে পাবেন। আপনি জার্মানদের ইতিহাস দেখবেন, আপনি হেগেলকে পাবেন, কান্টকে পাবেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, আপনি পাবেন, আপনি লককে পাবেন, হবসকে পাবেন, অবশ্যই পাবেন। তত্ত্বটা কী করে আপনি রাষ্ট্র গঠন করবেন? যে কোনো কিছু তৈরি করতে গেলে তার আগে একটা নকশাটা থাকতে হবে মাথার মধ্যে, আপনার খুব নিম্নতম বিষয়। ফলে তরুণদের সম্পর্কে আপনারা আমাকে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তরুণদের আমার প্রথম কথা, যে বেনজির খুব সুন্দরভাবে বলেছে, প্রথম কথা হচ্ছে আপনাদেরকে পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করতে না চান, তাহলে আপনারা এই সমস্ত গণ অভ্যুত্থানটাকে নস্যাৎ করবেন। ইতিমধ্যে যথেষ্ট ভুল হয়েছে এবং একটার পর একটা ভুল হচ্ছে, এবং রক্ত দিয়ে যারা আমাদেরকে এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে, আপনারা অতি দ্রুত আবার কিন্তু দিল্লির সহায়তায় বাংলাদেশে পুরনো যাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি তাদেরকে আবার পুনর্বাসন করবেন, যদি আপনারা তত্ত্ব বিরোধী হয়ে থাকেন। কারণ এই কারিগরি দ্বারা কিছু হয়নি। আপনারা বিএনপির রাজনীতি করছেন, তাদের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠ, খুবই ভালোবাসি তাদের অনেককে। আমি বেগম জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, খুবই পছন্দ করি, সকলকে পছন্দ করি, কিন্তু বিএনপি কিন্তু আমাদের কথা শুনে নেই। বিএনপির পতনের প্রধান কারণ বিএনপি কখনোই বুদ্ধিজীবিতাকে, বুদ্ধিবৃত্তিকে কোনো প্রকার সম্মান করে না। কোনো প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে কোনো প্রকার অবদান নাই তার বাংলাদেশে। আপনি যতই আওয়ামী লীগকে নিন্দা করেন, আওয়ামী লীগকে গালি দেন, আপনি খুঁজে ওই আওয়ামী লীগের লোকে পাবেন সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বলেন না বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে তাদের একটা অবদান আছে। তাহলে তরুণরা যখন বলে যে না বুদ্ধিবৃত্তির দরকার নেই, তত্ত্বের কোনো দরকার নেই, আমাদের কি দরকার? আমাদের দরকার খালি এই কাজ করা, যারা এই খালি ব্যবহারে এই জনগণ যেটা চায়, জনগণ কি চায় আপনি যদি তত্ত্ব না জানেন কী করে বুঝবেন? তাহলে আমি সেই বিষয়ে একটু আলোচনা করবো একটু পরে, কিন্তু তার আগে আমি আসিয়াকে এখন স্মরণ করতে চাই, যে মেয়েটি মারা গেল মাগুরায়। যে আসিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের দেশে যারা প্রগতিশীল বা যারা নিজেকে বামপন্থী বলে মনে করেন, তারা আবার শাহবাগকে পুনরায় দখল করতে চাইছেন। কিন্তু আসিয়াকে মনে করতে চাই, এই ধর্ষণ কি আমরা সমাজে চলতে দিতে পারি? এটা তো অসম্ভব কথা। কারণ আমরা তাকে স্মরণ করবো আজকে, এবং যদি তাকে স্মরণ করি তাহলে আমি আজকে বলবো বিনয়ের সঙ্গে আপনাদেরকে, এখানে কিন্তু আমি মেয়েদের দেখছি না, খুব কম দেখছি, মেয়েদেরকে দেখছি। যদি একটা সমাজে যারা অর্ধেকের বেশি, যদি তারা নেতৃত্বে না আসে, যদি তারা ভিজিবলি সমাজে না থাকে, হাজির না থাকে, এই সমাজ পশ্চাৎপদ সমাজ, এটা আরবের বেদুইন সমাজ, এই সমাজ কিন্তু বাংলাদেশ আমরা চাই না। এটা মনে রাখতে হবে। তরুণদের কাছে আমি বলবো আমরা এই সমাজ কিন্তু চাই না।
আপনাদের সহকর্মীরা কই? আমরা তাদেরকে দেখেছিলাম যে এই ভাইদেরকে আগলে রেখেছিল যারা, তাদের ওড়না দিয়ে, তাদের আঁচল দিয়ে, আজ তাদের ওড়নার দিকে তাকায় আঙ্গুল তুলে ওড়না নামাতে চেষ্টা করে। এত বড় সাহস হয়েছে আপনারা, কিন্তু গণ-অভ্যুত্থানের পরে কারা করতে পেরেছে? মেয়েরা নিরাপদ থাকতে পারবে না কেন? একটা জাতি, একটা জনগোষ্ঠী, তার যে বিকাশের যে মাত্রা, সে কতটুকু সভ্য হয়েছে, সে কতটুকু তার নিজের রিপু দমন করতে পেরেছে, তার রুহানি শক্তির বিকাশ কতটুকু হয়েছে, সে কতটুকু জীব আর কতটুকু তার মধ্যে রুহানি উপাদান আছে, এটা বোঝা যায় নারীর প্রতি তার আচরণের দ্বারা। এটা আমার নবীর কাছে আমি শিখেছি, এটা আমাদের নবী রসুলদের কাছে আমরা শিখেছি। আপনি দেখবেন যে সে আমলে মেয়েরা মসজিদে যেতেন, নবীর আমলে তারা যুদ্ধ বিগ্রহ করেছেন, তারা সমস্ত সামাজিক কাজে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তার ওফাতের পর আপনি সেখানেও একটা প্রতি বিপ্লব ঘটে গেছে। ফলে আমরা যেই একটা পুরনো যে গোত্রবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে রক্তবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে গোষ্ঠবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যে তথাকথিত ভূখণ্ডবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, তথাকথিত জাতিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেই লড়াই আবারও ফিরে এসেছে, আবারও ফিরে এসেছে। ফলে তরুণদেরকে হিস্ট্রি, এমনকি ইসলামের হিস্ট্রিও মনোযোগের সঙ্গে পড়তে হবে, কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না, কোনটা গোত্রবাদীদের তত্ত্ব আর কোনটা আমাদেরকে আমাদের নবী রসুল ওলি আউলিয়া। ফলে মেয়েদেরকে ঘরে রাখার যে তত্ত্বটা এবং ঘরে রেখে তারা, আমি কদিন পর একটা ভিডিও শুনে আমি হতভম্ব হয়ে গেছি। বলছে মেয়েদের নাকি কোনো আত্মা নেই, ওদের ঘরে রাখতে হবে পশুর মতন, জন্তুর মতন। তাহলে এই যে মেয়েদের বিরুদ্ধে এই যে একটা অত্যন্ত পরিকল্পিত আঘাত একদিকে, অন্যদিকে মেয়েদের প্রশ্ন তুলে পশ্চিমা সেকুলারিজম তার যে নিজের যে বয়ান, তার যে নিজের যে জগৎ, সেই জগৎ থেকে এর আগেও সে কিন্তু ক্রমাগত ইসলামের বিরুদ্ধে সে কী বলেছে, ইসলামের বিরুদ্ধে সে ক্রমাগত নিন্দা, বিদ্বেষ, ঘৃণা সে ছড়িয়েছে না? যে আফগানিস্তানকে পুনর্দখল করতে হবে, মিলিটারি থাকতে হবে। কেন? কারণ মেয়েদেরকে আফগান পুরুষদের হাত থেকে রক্ষা করতে হবে। আপনি বুঝুন, যদি আপনারা তরুণরা, আপনাদের যে কলিগরা, কমরেডরা আপনাদের সঙ্গে একসঙ্গে লড়েছে, সামনে দাঁড়িয়েছে মেয়েরা, দেখেছি আমি, দাঁড়িয়েছে যারা ভাইদের উপর আঘাত না আসে পুলিশে, সে মেয়েরা কই? ওরা কোথায় আসছে? কোথায় ওরা? অল্প কয়েকজন দেখতে পাচ্ছি, কিন্তু কেন? আমাদের চিন্তার সঙ্গে বেশি হওয়ার কথা। তবে যদি আমরা এই যে বিপ্লবের যেটাকে আমরা বিপ্লব বলছেন, আমি তো যেটাকে বিপ্লব বলতে চাইছি না এখনো, বিভিন্ন কৌশলগত কারণে, কিছুটা তাত্ত্বিক কারণে, কিন্তু ঠিক আছে বিপ্লবে বললাম। তাহলে বিপ্লবের পরে কি করে মেয়েরা, এই মেয়েগুলো আবার ঘরে ফিরে গেল? ওদের তো আজকে বাংলাদেশের গঠনে নেতৃত্বের ভূমিকা থাকার কথা ছিল। আজকে যে নতুন ছাত্রদের দল তৈরি হয়েছে, ওখানে কটি মেয়ে আছে? ওদের কোনো ক্ষমতা নেই নাকি? আপনার তরুণরা মনে করেন মেয়েদের কোনো আত্মা নেই? একটা হাত তুলে বলতে দেখি, আপনাকে আসলে বিশ্বাস করেন মেয়েদের আত্মা আছে? এই জায়গায় তরুণদের কর্তব্য কোথায়? নিজের ঘরে আগে কাজ করতে হবে। যে অবশ্যই আমরা যাদের সঙ্গে লড়েছি তাদেরকে সামনে আনতে হবে। সবচেয়ে মধুর ছিল বিপ্লবে, সবচেয়ে সুন্দর জিনিস ছিল হিজাব পরা মেয়েরা লড়েছে সামনে রাস্তায়, তার পাশে জিন পরা, পশ্চিমা পোশাক পরা মেয়েরা লড়েছে। এই যে জালিমের বিরুদ্ধে লড়াই এক কাতার হয়ে যাওয়া, এই এক কাতার হয়ে যাওয়ার মধ্যে কিন্তু নতুন সংস্কৃতি গড়ে উঠবে। আমরা বাংলাদেশকে কি আবারও এমন একটা দেশ বানাবো যেটা ওই আরো পুরনো বেদুইনদের একটা ট্রাইবাল সমাজ? এটা তো আমরা হতে দিতে পারি না। তবে এটা যদি আমরা সাবধান থাকতে চাই এখনই, তবে এখনই আমি মনে করি যে প্রথম কর্তব্য হবে এই যে আপনাদের নেতৃত্বের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আপনার মেয়েদেরকে যে কোনোভাবেও আপনার সামনে এগিয়ে নিয়ে আসুন। গতকাল বেলজিয়াম একটা খুব সুন্দর একটা ছোট একটা আলোচনা করেছিলাম, তখনও এই প্রসঙ্গটা উঠেছিল ধর্ষণ সম্পর্কে। তারা বলেছিলেন ধর্ষণ এটার জন্য কি দাবি তোলা হচ্ছে? দাবি তোলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইছে। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধর্ষণ করছে? উনি ধর্ষণ করেন। আর এই যে ধর্ষণটা হচ্ছে, এটা কি রাজনৈতিক সমস্যা নাকি এটা সামাজিক সমস্যা? এটা ধর্মীয় সমস্যা।
এটা ধর্মীয় সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। কারণ গরিব মেয়েরা সবচেয়ে বেশি রকম এটা দ্বারা অত্যাচারিত হয়, মধ্যবিত্ত মেয়েরা হয়। এবং এই পর্যন্ত ধর্ষণ সংক্রান্ত যত রকম ইতিহাস, যত রকম বিশ্লেষণ সে মনস্তত্ত্ববিদ বলুন, ডাক্তার এবং তারা করেছে, তারা পরিষ্কার বলেছে মেয়েরা ধর্ষিত হয়, শুনতে খারাপ লাগতে পারে আপনাদের কাছে, বাবাদের দ্বারা, চাচাদের দ্বারা, ভাইদের দ্বারা, আশেপাশের আত্মীয় স্বজন, পরিচিতদের দ্বারা। আপনারা কি এই তথ্য জানেন? এই তথ্য তো জানেন কিনা? যদি আমরা এই তথ্য জানি, তাহলে আমাদের একটা কালচারাল মুভমেন্টের দিকে যেতে হবে, একটা এথিক্যাল মুভমেন্টের দিকে যেতে হবে। আমাদের মেয়েরা তো ঘরেও নিরাপদ না, ও তো ঘরেও নিরাপদ না। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি কি বিপ্লবের সঙ্গে যুক্ত না? যে মেয়েদের যে অবস্থা, এর রূপান্তর করা, অর্থাৎ গণ অভ্যুত্থানে সে সামনের সারিতে ছিল, সে হঠাৎ করে সে পেছনে চলে গেছে। তাহলে এই যে কথাটা আপনাকে বললাম, এই কথাটা কেন খুব দুঃখের সঙ্গে বলছি। আমি আসিয়ার কথা শুনে কালকে রাত্রে কেঁদেছি। কেন কেঁদেছি? ওর কিছু মনে করবেন না, আমি প্রকাশ্যভাবে বলছি, একটা ছোট্ট একটা তাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে। যেহেতু যারা ধর্ষণ করছিল, ওই ছোট মেয়ের সঙ্গে সে ধর্ষণ করতে পারে। আপনার পুরুষ হয়ে আপনার কি বাবা নেই? আপনাদের এখানে কেউ? এখানে আপনাদের কোনো ভাই নেই? আপনার কেউ ভাই নেই, বাবা নেই? আপনাদের মনে কষ্ট নেই? এই মেয়েটি একটা উদাহরণ সৃষ্টি করেছে। এই জন্য আমি প্রথমে আপনাদের আসিয়ার নামটা বললাম, যে তরুণদের শিক্ষণীয় হবে প্রথম যে মেয়েদেরকে নেতৃত্বে নিয়ে আসা, এবং এই সামাজিক সাংস্কৃতিক যেই ব্যাপারটা আমাদের মধ্যে রয়েছে, এই সামাজিক সাংস্কৃতিক সমস্যাটা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যার বিরুদ্ধে লড়াই করে চলা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং দয়া করে যারা পরাজিত শক্তি, তাদেরকে এই ধর্ষণের সুযোগে এই সরকারকে উৎখাত করতে দেবেন না। এটা বুঝতে পারি কেন আপনারা করছেন। কারণ ইতিমধ্যে বলা হয়েছিল তাদেরকে যে আপনারা ডক্টর ইউনূসের ওখানে তার যে এইটা আপনারা ক্রস করবেন, আপনাকে একটা কন্টিনেন্টের সামনে তাদেরকে ব্যারিকেড করা হয়েছিল, তারা সেই কথাটা তারা ভঙ্গ করেছে। তবে এটা চলবে, বিভিন্ন নামে বিভিন্নভাবে অস্থিরতা করার চেষ্টা করবে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো আমি এবার এই কাগজে আমি একটু অনুরোধ করব, একটু কাগজ দিতে সবাইকে, যাতে আপনারা লিখে আপনারা যেটা দিতে পারেন প্রশ্নটা। কারণ কথা বলতে পালন করে নাই। আর কি করেছেন তারা? যাদেরকে LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এর অধীনে, মানে সামরিক বাহিনী যে বিধান তৈরি করে দিয়েছিল যে পাকিস্তানের জন্য একটা ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে, সেটা মেনে যারা নির্বাচন করেছিলেন 70 সালে, তারা ফিরে এসে স্বাধীন বাংলাদেশে দাবি করলেন আমরা হলাম গণপ্রতিনিধি। তারা নিজেদেরকে গণপরিষদের সদস্য করে দাবি করলেন। এখানে কোনো নির্বাচন হয় নাই। তবে 72 সালে নির্বাচন আসলে ছিল, তো হয়নি। ফলে 72 সালে যারা গণপরিষদ গঠন করেছিল, ওটা ছিল পাকিস্তানি গণপরিষদ। প্লিজ একটু গভীরভাবে ভাববেন, এটাকে বলে রাজনীতি। একটা জাতি, একটা জনগোষ্ঠী কী করে নিজেকে গঠন করে, সেটার ইতিহাসকে সে কী করে পাঠ করে, এই পাঠ করার পদ্ধতি আপনাদেরকে আমি বলবার চেষ্টা করছি। আমি কিছুটা খালেদা, অন্যান্য তো নেতৃবৃন্দকে, বৈষম্য ছাত্র সংগঠন থেকে আরও যারা আছেন, এইভাবে কিন্তু ইতিহাস পাঠ করতে হয়। তাহলে কী ছিল আমাদের? আমরা 72 সালে কোনো সংবিধান প্রণয়ন করবার জন্য কোনো নির্বাচন হয় নাই। জনগণের এটা তার অধিকার। আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি, আমি দেশ স্বাধীন করেছি, কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি না। বলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে 72 সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। 72 সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান। কারো যদি শুনতে খারাপ লাগে, আবারও বলছি, 72 সালের সংবিধান ছিল পাকিস্তানি সংবিধান। কারণ সেটা প্রণয়ন করেছে
পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি, যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না, খুব কম সংখ্যকে ছিল, বা কলকাতায় যারা ছিল তারা একান্তই কলকাতার বিল্ডিং ঠিকই বলেছেন, মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে যারা যুক্ত ছিলেন, তারাই কিন্তু ভারতের সংবিধান করেছে। এখন খেয়াল করেন, যদি এটা তরুণরা, এবার তরুণদের বলছি, এটা যদি আপনারা বোঝেন, তাহলে আপনারা যখন 72-এর সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন, আমাদের লেখা থেকে কিছু পড়ে বা কিছু হলে আমরা কৃতজ্ঞ বোধ করি। তত্ত্বের গুরুত্ব দেখেছেন, ইতিহাসের গুরুত্বটাকে জনগণকে সচেতন করতে হবে। তাহলে যদি এটা বলে থাকি আমরা, তাহলে এটাতে আমাদের টিকে থাকতে হবে। সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার আবার কি? আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না, আমাকে তো কোনো গণপরিষদ নির্বাচন করতেই জানে। তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি এটা আমি, তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে অসুবিধা নেই, ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি, আমি কি আবার 50 বছর ফিরে যাব না? আপনি কি 50 বছর আমাকে পিছিয়ে দিলেন না? আবার কি 50 বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে? আর কত জীবন দেবেন, আর কত রক্ত দেবেন? তাহলে অবশ্যই ছাত্ররা যখন দাবি করেছে আমাদের নতুন গঠনতন্ত্র চাই, তারা সঠিক দাবি তুলেছে। কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে পারে। তাদের যত বক্তৃতা শুনেছি, এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা। অ্যান্টি আওয়ামী লীগ বক্তৃতা আমাদেরকে কোথাও নেবে না, আমাদেরকে যুক্তি দ্বারা কথা বলতে হবে। এই জন্য তত্ত্বের কথা বলতে হবে। যুক্তিটা কি? আজকে যে কোনো জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী, সে যখন রাষ্ট্র গঠন করে তখন অবশ্যই তার একটা গণপরিষদ নির্বাচন লাগবে, স্বাধীনভাবে, যেন সে তার নিজের অভিপ্রায়, তার ইচ্ছা, তার বাসনা, তার চাওয়া, খুব সুন্দর করে একটা বক্তব্য বলেছে আমার বোন, চাওয়া, আমাদের চাওয়া, তার চাওয়াটা সে পরিষ্কারভাবে বলতে পারে গণপরিষদ। এই জন্য নির্বাচন দরকার। ওটা গণপরিষদ নির্বাচন, ওটা সরকার নির্বাচন, ওটা সম্পূর্ণ আলাদা। কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত আমরা গণপরিষদ বনাম সংসদ নির্বাচনের মধ্যে বুঝি না কি পার্থক্য। এটা বিপদের না? আমি জিজ্ঞেস করব তরুণদের, আপনারা নিজেরা বুঝেন পার্থক্যটা কি? বুঝেন? আপনারা কি আলোচনা করেছেন যে এখন যখন আপনি গণপরিষদ নির্বাচন চান, আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে, আপনারা বুঝে বলেছেন এটা নাকি না বুঝে বলেছেন? বড় বাংলাদেশে তো গণপরিষদ নির্বাচন একই সঙ্গে সংসদ নির্বাচন, এটা কি জানেন? এটাই কিন্তু সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে 142 অনুচ্ছেদ যখন পড়বেন, দেখবেন যে সেখানে যদি 2/3 ভোটে যে কোনো নীতি, যে কোনো সংবিধান বদলের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে, তাহলে এটা একই সঙ্গে গণপরিষদ, একই সঙ্গে জাতীয় সংসদ। 142 অনুচ্ছেদ। আপনি কি এটা চান? আমি প্রশ্নটা তুলে রাখছি, উত্তর দিতে হবে আপনাদের। আপনাদের বলতেছেন যে গণপরিষদ নির্বাচন আপনি আগে চান, তাতে কি সমাধান সময় হয়ে যাবে? আপনার তো ক্ষমতায় নেই। লেনিন বলেছিলেন যে তখনই আপনি একটা গণপরিষদ নির্বাচন করতে পারবেন যখন জনগণ ক্ষমতা, গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, ক্ষমতা আপনার হাতে এসছে, সেই বল আপনি ফেলে দিয়েছেন হাত থেকে। ফেলে দেওয়ার পরে এখন যে পরিস্থিতি, ক্ষমতা আপনার হাতে নেই, আপনি আমলাদের নিয়ন্ত্রণ করতে পারেন না, পুলিশে এখনো পর্যন্ত ফিরে আসে নাই, যেহেতু আপনার সেনাবাহিনীর সঙ্গে কোনো ইতিবাচক আলাপ আলোচনা করেন নাই, অ্যান্টি আর্মি একটা পজিশন নিয়েছেন, সেনাবাহিনী আপনাদের পক্ষে নেই। তা নির্বাচন করে সেনাবাহিনী করুন। যদি সেই গণপরিষদের নির্বাচন হয় তো ওরাই তো জিতে আসবে, আওয়ামী লীগ আসবে, বিএনপি আসবে, ওরাই তো জিতে আসবে। আপনি কোথায় দেবেন? আপনি কি করে, আপনাকে লোকে ভোট দিলে কি করবেন? আপনি করতে পারবেন? আপনার কোনো ক্ষমতা নেই। আপনি দেখেন ওই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা বলছে যে একটা সংস্কার করার জন্য একটা লোক বসিয়েছেন ডক্টর ইউনূস, ওই সংস্কারের প্রস্তাব আসবার আগেই উনি একজনকে বসিয়েছেন।
একটার পর একটা আপনার এই যে বিশৃঙ্খলা, একটার পর একটা যে সব সিদ্ধান্ত হয়েছে, ওই সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণদেরকে আমরা কথা বলতে দেখিনি। কেন দেখিনি? দেখিনি তরুণরা পড়াশোনা করে, আবেগে চলে, আবেগ দ্বারা কিচ্ছু হয় না। দেখতে পাচ্ছেন তো আপনি মধ্যে কোথায় নিয়ে গেছেন আপনারা। এখন আমাদেরকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তরুণদের রক্ষা করার জন্য আমাদেরকে লড়তে হচ্ছে, কারণ আমরা এই তরুণদের চিনি, ওদেরকে আমরা ভালোবাসি, ওদের থাকা দরকার, ওদের লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমরা তরুণদের পক্ষে আছি 100% নিঃশর্তে আমরা লড়বো। আমরা বলেছি দরকার হলে আমাদের মধ্যে যাদের বয়স চলে গেছে একটা সময় বাধ্য আমাদেরকে মারো, কিন্তু আমাদের তরুণদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আপনারা ক্রমাগত আমাদের কাছে কঠিন করে তুলছেন, ক্রমাগত কাজ করে তুলছেন। এত একটা গণ অভ্যুত্থানের পরে আমরা একটা যখন নিজের একটা দলকে যখন প্রকাশ করবো, এত জাঁকজমকে কি আছে ভাই? আমি কি নবাব? আমি কি কর্পোরেশন থেকে টাকা পয়সা পাইছি? এই টাকা কোথা থেকে আসছে? জনগণকে জিজ্ঞাসা করবে না? তো জনগণ জিজ্ঞেস করবে, আগে আমি জিজ্ঞেস করছি কোথেকে পাইছে, কোথেকে পেয়েছে? এরাই কি টাকা দিয়ে জনগণের রাস্তা নামাচ্ছেন আপনারা? একটা পয়সা লেগেছে? সঠিক রাজনীতি, সঠিক কথা বলুন, জনগণ আপনার পেছনে ফেলে না। তাহলে এই যে ট্রেডিশনাল পুরনো দল গঠন করবার যেটা রিপিট করছে তরুণরা, এরা কি তাহলে তরুণ নাকি এরা বৃদ্ধ? এরা কেন বৃদ্ধ চিন্তার দিক থেকে? কারণ এরা পড়াশোনা করে, এরা বুঝতে চায়, মনে করে গায়ে জোরে সব কিছু করা সম্ভব। গায়ে জোরে কিচ্ছু করা যায় না। গায়ে জোরে যদি সম্ভব হতো তাহলে শেখ হাসিনা এখনো ক্ষমতা থাকতো। গায়ে জোরে সম্ভব হয়নি, কারণ এই ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করবার বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শর্ত অনেক পেইনফুল, অনেক বেদনার সঙ্গে অনেক ক্ষতি স্বীকার করে আমাদেরকে এটা তৈরি করতে হয়েছে। কিন্তু ঐতিহাসিকভাবে তরুণরা এমন একটা জায়গায় সন্ধিক্ষণে ছিল যেখানে নেতৃত্বটা তাদের হাতে এসে পৌঁছেছে। ফলে অবশ্যই সমাজের বিভিন্ন চিন্তা যারা করছে বা করে এসেছে, তাদের যে চিন্তার কারণে সমাজে যে সচেতনতা তৈরি হয়েছে, তাদের কথা আপনাদেরকে হয় শুনতে হবে অথবা যুক্তি তর্ক দ্বারা এটাকে বাতিলতা মেনে নেবো। আমি হাত তুলে বলবো, বাবারে আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। কিন্তু আপনাদের ভুল করেছেন। আপনাকে বারবার বলা সত্ত্বেও আপনারা কি করেছেন? সেই 8ই অগস্টে আপনারা ঠিকই শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আপনারা কি করেছেন? আপনারা শপথ নিয়েছেন। তাহলে বাংলাদেশে তো এই ফ্যাসিস্ট সংবিধানই আছে। আপনি কি করে এটার বিরুদ্ধে লড়াই করে আপনি দেখবেন? আমলারা সে আমলারাই আছে, সেই সৈনিক জেনারেল সে সৈনিক জেনারেলরাই আছে, কিছু বদল নয়। ফলে একটা প্রতি বিপ্লব হয়েছে। কিভাবে হলো প্রতি বিপ্লব? হলো সংবিধানের নামে। আপনাদেরকে বোঝানো হলো, কি বোঝানো হলো? দেশে তো সংবিধান ছাড়া কেমনে একটা দেশ চলে? আপনারা শুনেছেন যে দেশে নাকি সংবিধান লাগে? আপনাদেরকে বুঝিয়েছে আসেন নয়, আমাদেরকে বুঝিয়েছে অনেকে। তাহলে আমাকে বলছেন যে সেনাবাহিনী এটা বলেছে। আমাদের সেনাবাহিনীর মুখের উপর কেন বললেন না? তারা যখন সামরিক অভ্যুত্থান করে তখন তারা কি করে? তারা ফরমান দিয়ে দেশ চালায় না? চালায় না ভাই? সামরিক বাহিনী সামরিক অভ্যুত্থান করে সে ফরমান দিয়ে দেশ চালায়। আর আমরা লাশ হয়ে গণ অভ্যুত্থান করেছি, আর ডক্টর ইউনূস তার আদেশে অল্প 1-2 বছর দেশ চলতে পারবে না। এটা তো হতে পারে? কেন চলতে পারবে? চলতে না পারে কি কারণ? পৃথিবীর সব দেশে তাই হয়েছে। তাহলে আমরা এই কাজটা করি নাই। ফলে আমরা ডক্টর ইউনূসকে একটা কলা গাছের মধ্যে বসিয়ে দিয়েছি। ওর তো কিছু করে ক্ষমতা নেই। ও কি করবে? ও কি করবে? কলা গাছের মধ্যে একটা বসিয়ে রাখতে লাগবে। আপনি ঠিক সেই সংবিধান যা আছে তা আছে। শেখ হাসিনা দাবি করছে আমি এখনো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রথম থেকে আমি বলছি যে এটা দিল্লি এই খেলাটা খেলবে। তারপরে তো আপনার সংবিধানকে বাতিল করেননি। তারপরে একটা অধ্যাদেশ করে এই যারা ক্ষমতা আছেন তাদেরকে বৈধ করার একটা চেষ্টা হয়েছিল। ওটা আরো খারাপ। ওটা আমরা সমালোচনা করে নষ্ট করে দিয়েছি। মানে তথাকথিত সংবিধানের অধীনে একটা অধ্যাদেশ দিয়া এটাকে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা আইন বানাবে এই বিদ্যমান আইনের পরিপ্রেক্ষিতে। কারণ এই সংবিধানকে লাথি মেরে ফেলে দিয়ে কি সমস্যা?
এটা তো আমরা প্রমাণ করি। বাংলাদেশের জনগণ ঠিক সংবিধান লাগে না। তাহলে তরুণরা দেখতে পাচ্ছেন তাদের যে শিক্ষার অভাবে, তাদের জ্ঞানগত চিন্তার অভাবে তারা একটা পর একটা কিন্তু তারা তো ভুল করে যাচ্ছে। তাহলে সে যদি ভুল আমরা করে যাই তাহলে তো নিঃসন্দেহে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে কদিন পরে। জনগণ তো আমাদের সঙ্গে থাকবে না। আমি যতই তরুণদের পক্ষে বলি না কেন, জনগণ থাকবে না, ঠিক আছে? আর এখন আরো কি কি দেখেন জটিলতা তৈরি হয়েছে, কি করেছে। আমরা বলছি মধ্যপন্থা, আমরা একটা মধ্যপন্থার রাজনীতি করবো। আপনারা শুনেছেন না, তরুণরা বলছি আমাদের মধ্যপন্থা কি? মধ্যপন্থা শুরু দেবে মধ্যপন্থা মানে বাংলাদেশের লড়াই হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাব। যত রকম ফ্যাসিবাদ আছে, সেটা সেকুলার ফ্যাসিবাদ হতে পারে, ধর্মীয় ফ্যাসিবাদ হতে পারে, সেটা যে কোনো ধরনের ফ্যাসিবাদ হতে পারে, যে মানুষের সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ যে মানে না, বা যে মনে করে যে তার বক্তব্যই সহি, সমাজে আর কোনো জনগোষ্ঠী নাই, সমাজে আর কোনো মত শুনতে হবে না, যদি তার মত না শোনেন সে আপনার উপর হামলা করবে, মাজার ভেঙে দিবে, আপনার বিরুদ্ধে বলবে, ক্যাম্পেইন চালাবে যে আমাকে হাতের অধিকার দিতে হবে। এই সবই কিন্তু ফ্যাসিবাদ, সবই কিন্তু ফ্যাসিবাদ। ফলে সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এখানে মধ্যপন্থার সুযোগটা কোথায়? ইসলামে ফ্যাসিবাদের কোনো সুযোগ নেই, ইসলামে কোনো পরিচয়বাদই নেই, ইসলামের পরিচয়বাদ নাই। আবারও বলছি, আমি মুসলিম, আপনি মুসলিম কি করে মুসলিম? আপনি কি সাক্ষী দিচ্ছেন কখনো? সাহায্য করছেন? আপনি আল্লাহকে উপলব্ধি করছেন? জন্ম সূত্রে তো আপনি মুসলমান হতে পারেন না। আপনি কর্ম পড়লে যথেষ্ট না, আমি কোরআনকে বুঝতে হবে, কোরআন কি আছে। তাহলে এই যে শাহাদা, সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সেই উপলব্ধি, যেহেতু তিনি সকল যুক্তি, অনেক বড় জিনিস, এটা অনেক বিশাল ব্যাপার। এটা একটা বিশ্ব সভ্যতাকে সে কাঁপিয়ে দিতে পারে, নতুন সভ্যতা সে করতে পারে। পাশ্চাত্য সভ্যতাকে পরাস্ত করাটা এখন আমাদের কাজ। সকল ক্ষেত্রে, চিন্তা, চেতনা, দর্শন, শিক্ষা, রাজনীতি, রাষ্ট্র, সকল ক্ষেত্রে তাকে পরাস্ত করাটা আমাদের এই লড়াই। কেন এই ইসলাম ইম্পর্টেন্ট? অনেকে সেগুলো আমরা রাগারাগি করে, কারণ জালিমের বিরুদ্ধে মজলুমের আদর্শ ইসলাম ধারণ করে। এর আগের যে বিপ্লবী তত্ত্বের কি সমস্যা ছিল, তার মধ্যে রুহানিয়াতের অভাব ছিল, আত্মার অভাব ছিল। মানুষ সেখানে আত্মা খুঁজে পেত না, সবই বস্তুবাদী ছিল। কিন্তু কথা তো মিথ্যা ছিল না, কারণ আমাকে তো অবশ্যই মজলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। তো সেই ইসলামের উদাহরণ, সেই ইসলামের যে ইসলাম মজলুমের পক্ষে, সেই ইসলামের উদাহরণ বাংলাদেশের জনগণ সৃষ্টি করেছে। আপনারা কি জানেন কখন করেছে? 1971 সালে। 1971 সালে এই জনগোষ্ঠী জালিম আর মজলুমে ভাগ হয়ে গেছে। 71-এর লড়াই ছিল বাঙালি জাতিবাদ বনাম ইসলাম ছিল না, যেটা ভারতীয় ন্যারেটিভ, এটা দিল্লির ন্যারেটিভ, তার ইসলাম নির্মূলের ন্যারেটিভ। আপনি তার সঙ্গে সে সংবিধানে কি ঢুকিয়েছে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা বলতে হয় না। আপনি যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেন, এটা তার চরিত্রের কারণে ধর্ম নিরপেক্ষ। তো আপনি ধর্ম নিরপেক্ষ কেন ঢুকালেন? যেহেতু আপনি একটা ইসলাম নির্মূল রাজনীতি করবেন, এই জন্য ঢুকেছেন ধর্ম নিরপেক্ষ, আর কোনো কারণ নেই। গণতান্ত্রিক বাংলাদেশ মানেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে কি এমন কোনো ভাইরা আছেন বা বোনরা আছেন যারা বাজারে যান আর পকেটে একটা কোরআন শরীফ বা হাদিস নিয়ে যান? আছেন কেউ? না। তাহলে প্রত্যেকটা মানুষের একটা ইহলৌকিক জীবন আছে, তার ইহলৌকিক জীবন আছে, আর তার আত্মার বিকাশ, তার মধ্যে যে আমি, যে লোকটা আমি এখন কথা বলছি, তার বিকাশের জন্য সে নফসিনিয়াত থেকে রুহানিয়াতকে আলাদা করতে পারে। তার জন্য তার আছে দিন, তার আছে ধর্ম, আত্মারও শিক্ষা লাগে। আপনি নিজেকে মুসলমান বলে যাবেন, মুসলমান হয়ে যাবেন, ইসলাম এটার মতো মানে না। আপনার আত্মার শিক্ষাটা কি? অন্যের জন্য দরকার। আত্মার শিক্ষাটা কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছি। তার এই জন্য
আমি এই এই যে মর্মের কথা বলছি, ইসলামের যে মর্মের কথা, এই মর্মের দ্বারা অনুপ্রাণিত হয়ে একটা কৃষি কাজ করি, এটাকে বলি নয়। কোরআনে পাঠিয়েছে আমাদেরকে, বলছে খলিফা, আল্লাহর প্রতিনিধি আকারে দুনিয়ায় পাঠাইছে। এর মানে হলো আমার মধ্যে রুহানিয়াতের গুণ সম্পন্ন, আমি আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলী আমি চর্চা করে দেখাতে পারি। আল্লাহর গুণাবলী কি? প্রকৃতির ক্ষেত্রে তাকান, বন দিকে তাকান, তার বিশাল একটা গুণ হলো সার। কেন উনি বললেন আমরা যদি এই ব্যবস্থাটাকে একটু চেঞ্জ করে এমন করতে পারি যে বাংলাদেশের যত প্রাইভেট ইনস্টিটিউট আছে, তাদের যত কর্মচারী বা কর্মকর্তা বৃন্দ রয়েছে, সকলের বেতন দিতে হবে ব্যাংকের মাধ্যমে, একটা সরকারি ব্যাংকের মাধ্যমে। জিজ্ঞেস করলাম কেন? তিনি যেটা জানালেন যে আমরা যদি এই বেতনটা ব্যাংকের মাধ্যমে দিই, তাহলে তাদের এখানে অন্যায় বা দুর্নীতি এবং অনিয়ম করার সুযোগ অনেকটা কমে যাবে। সে কতটুকু আয় করছে, ব্যয় করছে এবং তার নিজের প্রয়োজনে কতটুকু ব্যয় করছে, আমরা একটা স্বচ্ছ হিসাব পেতে পারবো। তো এই যে স্বচ্ছতা রাখা বা স্বচ্ছতা চাওয়ার যে তার আকাঙ্ক্ষা,